স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের সব সংবাদ নিয়ে বিশেষ আয়োজন সংবাদ সমগ্রে। সাথে আছি আফসানা শাওন। বিএনপি চাইলে বিদেশ থেকে চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয়ে খালেদাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য ২০ দলীয় জোটের লিখিত আবেদনের প্রেক্ষিতে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আজ সচিবালয়ে দেখা করতে যান ২০ দলের নেতারা। এ সময় তারা সব মত পার্থক্যের ওপরে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে বিদেশে পাঠানোর আহ্বান জানান। তাদের এই দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতীতের সবকিছু ভুলে উদাহরণ সৃষ্টির সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী খালেদাকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, বিএনপি যে কোনো কর্মসূচি দিতেই পারে, তবে জনগণের জানমালের ক্ষতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো ব্যবস্থা নিতে পারে। রাজনীতির অতীতের ভুলভ্রান্তিকে ভুলে গিয়ে একান্তভাবেই মানবিকতার দৃষ্টান্ত স্বরূপ একান্তভাবেই সহমর্মিতা প্রদর্শন করে সরকার যেন বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেন। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এটা সর্বশ্রেষ্ঠ মানবিকতার, উদারতার, সৌজন্যবোধের দৃষ্টান্ত হিসাবে থাকবে, ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। তিনি একদম জীবনের শেষ প্রান্তে এসেছেন, কাজেই তাকে আরো উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে বিদেশে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই আবেদনটি নিয়ে আসছে। অনেক কিছুই ঘটেছে, অনেক পানি প্রবাহিত হয়েছে, এগুলি সব কিছুর ঊর্ধ্বে যে একটা উদাহরণ সৃষ্টি করবেন মাননীয় প্রধানমন্ত্রী, একটা মানবিক উদাহরণ সৃষ্টি করবেন, এই আবেদনটি রেখেছেন। বিদেশে উন্নত চিকিৎসা ছাড়া খালেদা জিয়ার মৃত্যু হলে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এক মানববন্ধনে এই ঘোষণা দেন তারা। বেলা ১১টার পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই মানববন্ধন করেন তারা। খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে দলের নেতারা শিগগিরই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির সংসদ সদস্যরা। দিয়ে জামিন দিয়ে বিদেশে পাঠান, এখনো সময় আছে। ম্যাডামের কিছু হলে এর দায় শুধু বর্তমান সরকার নয়, আওয়ামী লীগের ইতিহাস পাল্টে যাবে। এদেশের আইনজীবীরা জানে যে মাননীয় আইনমন্ত্রী যে সমস্ত কথা বলেন, আজকে উনি হঠাৎ করে বলছেন যে বিদেশ থেকে চিকিৎসক আসার উনি সুযোগ দিবেন। আমরা তো বিদেশ থেকে চিকিৎসক আসার দাবি জানাইনি। আমরা দাবি জানাচ্ছি যে উনার যে মৌলিক অধিকার, উনি আদালত থেকেই তো জামিন পেতে পারে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দেখতে তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা এবং দণ্ডাদেশ নিয়ে বাংলাদেশে এসেই গ্রেপ্তার হবেন তারেক রহমান, এমনটাই জানালেন ব্রিটিশ আইনজীবীরা। লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদের রিপোর্ট। আমার হাতে যেটুকু পাওয়া সেটুকু আমি দেখিয়েছি। আর কত চান, আর কত চান আমাকে বলেন। এখন সে অসুস্থ, ওই যেমন বলবো না, রাখে আল্লাহ মারকে মারি আল্লাহ রাখে কে, সেটি মনে করে বসে থাকেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পর আলোচনায় উঠে এসেছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে লন্ডন প্রবাসী তারেক রহমান কি তাহলে বাংলাদেশে ফিরছেন, বা দেশে ফিরতে হলে কি ধরনের আইনি বাধার মুখে পড়তে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। কনভিক্টেড যদি হয় তাহলে ফার্স্ট আপন অ্যারাইভেল হি উইল বি অ্যারেস্টেড। মাকে দেখুক না দেখুক পরের কথা, কিন্তু it will be the obligation of Bangladesh Police and Immigration Department at the airport to detain him. কাজে এই পরিস্থিতিতে এটা অত্যন্ত কঠিন প্রশ্ন যে আদৌ উনি যেতে পারবেন কিনা, আদৌ উনি যেতে চাইবেন কিনা, because it will not be safe for him. তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার পাশাপাশি আদালতের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রয়েছে বলেও জানালেন ব্যারিস্টার মনোয়ার হোসেন। যদি এটা কনভিন্স করতে পারে যে এটা সাংবিধানিক রাইট আছে এবং সাংবিধানিক রাইটের এটা বরখেলাপ হচ্ছে, খর্ব হচ্ছে, ওনাকে চিকিৎসা করতে বাইরে আসতে দেওয়া যদি না হয়, সেটা যদি কনভিন্স করতে পারে হাইকোর্টকে, তাহলে হাইকোর্ট ক্যান মেক অ্যান অর্ডার। অন্যদিকে যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশে ফিরতে প্রস্তুত বলে জানালেন বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম মালেক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো যাওয়ার প্রস্তুতি তো নিচ্ছেনই, এটা অচিরেই ইনশাল্লাহ আপনি দেখবেন একটা গুড নিউজ, আমরা যাব। বাংলাদেশ হাইকমিশনে তো ওনার পাসপোর্টের আবেদন করার তো প্রশ্ন ওঠে না। রিনিউ যদি সময় মতো যদি হয় তখন নিশ্চয়ই রিনিউ করবেন, রিনিউ ছাড়া তো আর যাবেন না।
তানভীর আহমেদ, ৭১, লন্ডন। বাসে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে আটক করা না হলে আবারও আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা। সকালে ৯টার পরে বক্সিবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, শনির আখড়া থেকে কলেজে প্রতিদিন ১০ টাকা ভাড়া দিয়ে আসলেও নতুন ভাড়া নির্ধারণ হওয়ার পর সেটি নেওয়া হচ্ছে না। শনিবার ঠিকানা পরিবহনের এক হেলপার তাকে ধর্ষণের হুমকি দেয় বলেও অভিযোগ তার। নতুন ভাড়া কার্যকরের পর থেকেই হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আগামী ২৪শে নভেম্বরের মধ্যে হাফ ভাড়ার দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ছাত্রদের একাংশ। কলেজের সামনে থেকে তার স্টুডেন্টদের সম্মানের সাথে সুন্দর ব্যবহারের সাথে উঠাতে হবে। হাফ পাস চাই। দ্বিতীয়ত আমাদের মেয়েদের কেন বারবার লাঞ্ছিত করতে হবে? কোনো মেয়ে রাস্তাঘাটে সেফ না। প্রশাসন স্পষ্ট করে একটা গেজেট আকারে বলতে হবে যে হাফ পাস প্রত্যেকটা বাস রাখতে হবে। যদি কোনো বাস না রাখে তাহলে সেখানে সরকারি ব্যবস্থা নেবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শৃঙ্খলা এবং পেশাদারিত্ব নিয়ে দেশের গৌরব সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসের বিকেলের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং করোনা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। বলেন, দেশকে উন্নত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। মাতৃভূমির সার্বভৌমত্বকে সমুন্নত রাখার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সর্বোচ্চ আত্মত্যাগে সদা প্রস্তুত। এ বাহিনীর সদস্যগণ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছে। কোয়ারেন্টাইন সেন্টার ও হাসপাতাল স্থাপন, আটকে পড়া দেশি বিদেশি লোকজনকে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা, গুরুতর রোগী ও চিকিৎসা সুরক্ষা সামগ্রী স্থানান্তরের ক্ষেত্রে অত্যন্ত প্রশংসা অর্জন করেছেন। বাংলাদেশকে আমরা আরও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তাই রূপকল্প ২০২১-এর সফল বাস্তবায়নের মাধ্যমেই ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল, মন গড়া ইতিহাস তৈরি করা হয়েছিল। সকালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা ছিনিয়ে আনেন মুক্তিযোদ্ধারা, অথচ ৭৫-এর পর স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় এসে আওয়ামী লীগ দলমত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধাকেই সম্মাননা দিয়েছে। এর আগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৫ জন সেনা, ২ জন নৌ এবং ১ জন বিমান বাহিনীর সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়। ৭৫ 15 আগস্টের পর বাংলাদেশে এমন একটা সময় এসেছিল যখন যারা মুক্তিযোদ্ধা তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেই ভয় পেত, তারা পরিচয় দিতে পারত না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, একটা মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ঠিক পৃথিবীর কোনো দেশে কখনো এ ধরনের নিজেদের এই বিজয়ের গাথা কখনো বিকৃত করা হয়, এটা পৃথিবীর কোনো দেশে করা হয় না। কিন্তু সেই ধরনের একটা জঘন্য কাজ আমাদের দেশে করা হয়েছিল। তাদের যে সম্মান প্রকৃতপক্ষে ৭৫-এর ১৫ই আগস্টে জাতির পিতাকে হত্যা পর হারিয়ে গিয়েছিল, সেই সম্মানটা আবার যেন ফিরে আসে আমরা তার ব্যবস্থা নিয়েছি। যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। প্রতিটি স্তরের মানুষ আন্তরিকতার সাথে কাজ করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, যার ফলে একদিকে শুধু করোনা ভাইরাস মোকাবেলা না, যে কোনো দুর্যোগ দুর্বিপাক যেটাই আসুক না কেন, আমরা তা মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছি। সশস্ত্র বাহিনী দিবসে শিখা ও নির্বাণী মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আলাদাভাবে গার্ড অফ অনার দেয়। শ্রদ্ধা জানানোর পর শিখা ও নির্বাণী রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা। এছাড়া দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর 3 বাহিনী প্রধানরাও শিখা ও নির্বাণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জাপানি 2 শিশু বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। তবে বছরে 3 বার 10 দিন করে মা তাদের সঙ্গে থাকতে পারবেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। গেল ৩ মাসের বেশি সময় ধরে জাপানি 2 শিশু জেসমিন মালিকা ও লাইকা লিনার অভিভাবকত্ব নিয়ে হাইকোর্টে এই আইনি লড়াই চলছে। এর আগে রায় ঘোষণার জন্য 14 নভেম্বর দিন ঠিক করেছিল আদালত, কিন্তু পরে তা কার্যতালিকা থেকে সরিয়ে আজকের দিনে ঠিক করা হয়। বাবার হেফাজতে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 10 দিন করে মা বাংলাদেশে আসতে পারবে, এসে বাচ্চাদের সঙ্গে থাকতে পারবে। বছরে 3 বার এই সমস্ত খরচ বহন করবে বাবা, আর বাকি খরচ যদি লাগে সেগুলো মা। আর প্রতি সপ্তাহে আপনার মাসে 2 সপ্তাহে উইকলি ভিডিও কল করবে মার সঙ্গে। রাজধানীর শাহবাগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিশাদ হুদাকে মারধরের অভিযোগ উঠেছে ধানমন্ডি থানার সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। শাহবাগ আজিজ সুপার মার্কেটের পাশে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিক রিশাদ হুদা জানান, শনিবার বিকেল 5:15টার দিকে আজিজ সুপার মার্কেটের পেছনের গলি দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন তিনি। হর্ন বাজানোয় ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদের গাড়ি থেকে তার 4 সহযোগী বের হয়ে হেলমেট দিয়ে রিশাদকে এলোপাথারি আঘাত করে। লোকজন জড়ো হলে আজিজ সুপার মার্কেটের সামনে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে আবারও রিশাদকে মারধর করতে থাকলে পুলিশ এসে রিশাদকে উদ্ধার করে এবং আটক করে নাজিম আহমেদকে। এই ঘটনায় শাহবাগ থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। আহত রিশাদকে চিকিৎসা দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটা বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। আছেন ৭১-এ, চলছে সংবাদ সমগ্র। আগামী 25 তারিখের মধ্যে সব এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে চলছে টিকা কার্যক্রম। শুরুতেই 8 জেলা দিয়ে কার্যক্রম চললেও এখন জেলার সংখ্যা বাড়ছে। সারা দেশের সব পরীক্ষার্থী এই টিকার আওতায় আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে টিকা কার্যক্রম শুধু জেলা শহরে হওয়ায় দুর্ভোগে পড়ছে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা, তাই দাবি উঠেছে উপজেলা পর্যায়ে টিকা দেওয়ার। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পঞ্চম দিনে চট্টগ্রামে 2507 জন পরীক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রায় শুরু হয় কার্যক্রম। পরীক্ষার আগেই কার্যক্রম শেষ করতে বাড়ানো হয়েছে 2টো কেন্দ্র। সুশৃঙ্খলভাবে টিকা নিতে পেরে খুশি পরীক্ষার্থীরা। একটু নার্ভাস লাগছে যে জ্বর টর বা হাতে ব্যথা করবে কিনা। খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ভ্যাকসিনটা দেওয়ার পর আমরা ফুললি নিজেদেরকে সেফ ফিল করতেছি। একটু টেন্সটি থাকা যায় যদি ভ্যাকসিনেট না হয়, এখন ভ্যাকসিনেট হওয়া একটুটা হলো স্বস্তি হবে। চট্টগ্রাম জেলায় 35,000 এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। 25 নভেম্বরের মধ্যে লক্ষ্য পূরণে আশাবাদী কর্তৃপক্ষ। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার 3টি কলেজে টিকা পাচ্ছেন 1398 জন পরীক্ষার্থী। এর আগে 17টি কলেজের 5303 জন পরীক্ষার্থী টিকা পান। তবে প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা শহরে এসে টিকা দিতে ভোগান্তিতে পড়ছেন আগ্রহীরা। পরীক্ষা দিব অনেকে মিলে একসাথে, তো কেউ তো সুরক্ষিত নাও থাকতে পারে, তো টিকার ব্যবস্থা করা আর কি ভালোই হয়েছে আমাদের জন্য। সবচেয়ে ভালো হয়তো এত দূরে না এসে যদি ভ্যাকসিনটা ওই কলেজে দেওয়ার ব্যবস্থা করতো, সেটা জন্য আরো ভালো। কুমিল্লায় 41,000 পরীক্ষার্থী পাবেন করোনার টিকা। পঞ্চম দিনে উচ্ছ্বাসের সাথে টিকা নিয়েছেন পরীক্ষার্থীরা। টিকা দিচ্ছে, আমরা পরীক্ষা দিতে পারবো সুন্দরভাবে। ভিতরে যে ভয়টা আছে সেটা আর কাজ করবে না আর কি, যে আমরা ভ্যাকসিন দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। জামালপুরে প্রথম দিন করোনার টিকা পাবেন সদর উপজেলার 8টি শিক্ষা প্রতিষ্ঠানের 4500 পরীক্ষার্থী। এভাবে 5 দিনে টিকা দেয়া হবে জেলার 24,000 পরীক্ষার্থীকে। সরকার কর্তৃক যে ভ্যাকসিনটা প্রদান করা হচ্ছে, এতে আমাদের বাবা মারা যেমন নিরাপত্তা বোধ করছে, আমরা বোধ করছি। টিকা কার্যক্রমের প্রথম দিন নেত্রকোনা সরকারি কলেজের 700 এইচএসসি পরীক্ষার্থী পাচ্ছেন করোনার টিকা। করোনার দুর্যোগে পরীক্ষা শুরুর আগে টিকা নিতে পেরে খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা। যারা ইন্টারমিডিয়েট এবং সমমানের পরীক্ষার্থী যারা আছে এই জেলায়, আমাদের 21,000 কিছু বেশি আছে। এর পরবর্তীতে আমরা মাধ্যমিক পর্যায়ে স্কুলের ছাত্রছাত্রীরা আমরা টিকা দিতে পারবো। খুব ভালো লাগতেছে এই সুযোগ করে দেওয়ার জন্য, সবাইকে অনেক ধন্যবাদ। ফাইজারের টিকা পেয়ে আমরা খুব খুশি। মোংলা সরকারি কলেজের 396 জন পান এই টিকা। এরপর পর্যায়ক্রমে টিকা পাবেন অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। মনিরা কাজরি, ৭১। সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সকালে আশুলিয়ার ডিইপিজেড হাসপাতালে গার্মেন্টস শ্রমিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান। প্রথম দিন বিভিন্ন গার্মেন্টসের প্রায় 1000 শ্রমিককে এই টিকা দেওয়া হবে। এরপর প্রতিদিনই টিকা নিতে পারবেন আগ্রহীরা।
11 দিন পর সেতু খুলে দেয়ায় টঙ্গী সেতুর ওপর দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। ভেঙে যাওয়া অংশের সংস্কার কাজ শেষে রোববার দুপুরে 11:15টায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতু। এর আগে গত কয়েকদিন ধরেই এই সড়কে দুর্ভোগে পড়েছিলেন যানবাহনের চালক ও যাত্রীরা। গত 10 নভেম্বর রাতে ব্রিজের স্ল্যাব ভেঙে গেলে সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সেন্ট মার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া 22 জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। 13 ঘণ্টা পর শনিবার রাত 11:30টায় কোস্টগার্ডের চেষ্টায় সেন্ট মার্টিন দ্বীপ ঘাটে এসে পৌঁছায় মাছিমাল্লা সহ 4টি ট্রলার। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় 4টি মাছ ধরা ট্রলারে করে 22 জন মাছিমাল্লা সাগরে মাছ ধরতে যান। পরে শনিবার সকালে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। 13 ঘণ্টা পর কোস্টগার্ডের তৎপরতায় তাদের সবাইকে ফিরিয়ে আনা হয়। মেহেরপুরের গাংনীতে ইট বোঝাই ট্রলি চাপায় মারা গেছেন একজন। নিহত মমিনুল হক জর্জ কোর্টের পেশকার ছিলেন। গাংনী থানার ওসি জানান, রোববার সকাল 9:30টার দিকে মমিনুল হক মোটরসাইকেলে চড়ে জর্জ কোর্টে যাচ্ছিলেন। চেঙ্গাড়া নামক এলাকায় মোটরসাইকেল উল্টে তিনি রাস্তায় পড়ে গেলে ইট ভর্তি একটি ট্রলি চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকার লোকজন মমিনুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেশের সব সুবিধাবঞ্চিত শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্য নিয়ে আগামী এডুকেশন ফাউন্ডেশন কাজ করছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকমূলক এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য সাবির মজুমদার। এক কর্মশালায় একথা জানান তিনি। প্রায় 17 বছর আগে একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে শুরু করলেও বর্তমানে 20টি প্রতিষ্ঠানে এই সুবিধা দিচ্ছেন তারা। সাবির মজুমদার জানান, আগামী এডুকেশন ফাউন্ডেশন বর্তমানে বছরে 5 থেকে 10,000 শিক্ষার্থীকে এই সুবিধা দিচ্ছে। করোনার সময় প্রায় 6,000 অসহায় পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। দেশীয় সোনালী আঁশের জৌলুস ফিরিয়ে আনতে এবার পাটের তৈরি পোশাক নিয়ে হয়ে গেল ভিন্নধর্মী ফ্যাশন শো। রাজধানীর বাড়িধারায় অনুষ্ঠিত ফ্যাশন শোতে রং বেরঙের পোশাকে রানওয়েতে হাঁটলেন মডেলরা আর বার্তা দিলেন আগামীতে সোনালী আঁশের দেশীয় পণ্যেই সম্ভব বিশ্বজয়ের। পাট দিয়ে তৈরি পোশাকের প্রদর্শনী নিয়ে কথা বলেছেন ফ্যাশন ডিজাইনার চমন চৌধুরী। সোনালী আঁশ আমাদের দেশে সবার পরিচিত একটা ঐতিহ্য এবং গর্বের প্রোডাক্ট। এর মধ্যে আমি চিন্তা করলাম জুটটাকে কিভাবে আমি কাজে লাগাতে পারি যাতে আমাদের দৈনন্দিন ব্যবহারে বা পোশাকে এটা মানুষ পরিধান করে এনজয় করতে পারে, পছন্দ করে কেনে নেয়। এই জন্য এটাকে আমাদের পরিধেয় বস্ত্রের সাথে মিলাতে গিয়ে আমি এটা রোমান্সের ব্যবহার করেছি যে ভালোবেসে আমরা পরবো, এবং এটার সাথে সাথে বিদেশেও মানুষ এটা পছন্দ করছে। সেহেতু আমি ওয়েস্টার্ন ইস্টার্ন মিক্সড করেও কিন্তু কিছু ডিজাইন করেছি। যে আমাদের সোনালী এসে আমরা গর্ব করি, গর্বের বিষয়, কিন্তু এই গর্বটা বা ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারছি না। তো অনেক বছরই হয়ে গেল। তো এটাকে যদি এইভাবে রিভাইভ করে আগাতে পারি এবং ইন্সপায়ার্ড হয়ে অন্যরাও যদি এইভাবে আগায়, অন্য ডিজাইনাররাও, তাহলে দেশ কেন বিদেশেও তো অনেক বেশি আমাদের এক্সপোর্ট বেড়ে যাবে। তরুণ প্রজন্ম অনেক এগিয়ে আসছে এই ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে। তারা এই সুবিধাটা পাচ্ছে, আমরা কিন্তু পাইনি। তখন কিন্তু ফ্যাশন ইনস্টিটিউট বলে কিছু ছিল না। তো নিজেদেরই কষ্ট করে করে ডেভেলপ করতে হয়েছে নিজেদেরকে। তো তারা যদি তাদের ডিজাইনিং সেন্স এটাকে কাজে লাগায় দেশীয় জিনিসের উপরে এফার্ট দিয়ে, তাহলে এতে করে কিন্তু ক্লায়েন্টরাও অনেক উদ্বুদ্ধ হবে। বিশ্বের অন্যতম নন ফিকশন চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল অ্যামস্টারডাম ইটফার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে লড়া প্রথম বাংলা ছবি কামার আহমদ সাইমনের অন্য দিনের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে শনিবার। অ্যামস্টারডাম সময় রাত 9টায় থিয়েটার তুষানস্কিতে দেখানো হয় অন্যদিন। বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক সশরীরে উপস্থিত থেকে অন্যদিন সিনেমাটি দেখেছেন। পৃথিবীর সুন্দরতম 50টি সিনেমা হলের লিস্টে 1 নম্বর অ্যামস্টারডামের তুষানস্কি থিয়েটারে।
উৎসবে অংশ নিয়েছেন নির্মাতা কামার আহমদ সাইমন। সেখান থেকে তিনি জানান, অন্যদিন এর অভিষেক প্রদর্শনীতে একা থাকলেও আগামী 24শে নভেম্বর উৎসবে যোগ দেবেন এই ছবির প্রযোজক সারা আফরিন। প্রায় 300 ছবি দেখানো হয় 12 দিনের এই উৎসবে, যেখানে টিকিট কেটে ছবি দেখতে আসেন 2.5 লক্ষাধিক দর্শক। মুক্তি পেল বহুল আলোচিত চলচ্চিত্র লাল মোরগের ছুটির অ্যানিমেশন টিজার। 20 সেকেন্ডের এই অ্যানিমেশনটি তৈরি করেছেন দীপাঞ্জন লাহা। নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত লাল মোরগের ছুটি আসছে 10 ডিসেম্বর। 2014-15 অর্থবছরে সরকারি অনুদান পায় মুক্তিযুদ্ধের গল্পের ওপর তৈরি এই চলচ্চিত্র। অভিনয় করেছেন আহমেদ রুবেল, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, ভাবনা। বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ। এবারই প্রথম এই কিংবদন্তির কোনো উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। উপন্যাসটির নাম 10,000 এবং আরও একটি ধর্ষণ। সিনেমাটি নির্মাণের জন্য আজাদ পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি পেয়েছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। উপন্যাসে একটি তরুণী ধর্ষণের শিকার হবার পর পুনরায় সামাজিক ধর্মীয়ভাবে নিপীড়ন এবং নিগ্রহের শিকার হয় তা উপস্থাপিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আজাদ কন্যা মৌলিক। চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। এ সময় করোনা থেকে বাঁচতে মাস্ক পরুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ভয় নয়, সচেতনতাই জয়। একাত্তরের সাথেই থাকুন।